হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা দেখো তোমাদের ক্লাস 8 এর প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানের যেটা 7 নম্বর স্কুল দেওয়া হয়েছে, দেখো হলদিবাড়ি হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা আজকের ক্লাসে সলভ করে নেব। দেখো 7 নম্বর স্কুলের আমাদের একের দাগের প্রথম এমসিকিউ, বরফ গলনের লিন তাপ তোমরা সবাই জানো 80 ক্যালোরি পার গ্রাম বা 80 ক্যালোরি গ্রাম ইনভার্স। গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর প্রদত্ত কোনটির আস্তরণ দেওয়া হয়? জিঙ্কের আস্তরণ দেওয়া হয়। ওয়েল্ডিং বা ধাতু ঝালাই করতে যে গ্যাসটি পোড়ানো হয় সেটি হচ্ছে অ্যাসিটিলিন এবং শিখাটাকে বলা হয় অক্সি অ্যাসিটিলিন শিখা। প্রদত্ত কোন রোগের চিকিৎসা ডটস পদ্ধতিতে করা হয়? সেটা হচ্ছে যক্ষা। 2-1 উত্তপ্ত হলে বায়ু যেহেতু প্রসারিত হয়ে যায় তার জন্য তার ঘনত্ব কমে যায়, তাহলে তোমরা এখানে ঘনত্ব বসাবে। আলুর মধ্যে কোন এনজাইম থাকে? আলুর মধ্যে ক্যাটালেজ, কেমন ক্যাটালেজ এনজাইম মানে উৎসেচক থাকে। সেই এনজাইমটা হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে অক্সিজেন গ্যাস দেয়। নেক্সট, তড়িৎ বিশ্লেষণে ব্যাটারির পজিটিভ প্রান্ত মানে প্লাস যে প্রান্ত সেটা সেই প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে কি বলা হয়? সেটাকে বলা হয় অ্যানোড। তাহলে তোমরা লিখবে অ্যানোড। এবং নেগেটিভ প্রান্তের সঙ্গে ক্যাথোড যুক্ত থাকে। ডিপ্লিটার পদ্ধতিতে কি পালন করা হয়? ডিপ্লিটার পদ্ধতিতে মুরগি পালন করা হয়। এরপরে 3-1 দেখো থার্মোফ্লাক্স কে আবিষ্কার করেন? এখানে তোমরা আনসারে লিখবে জেমস ডিওয়ার। নেক্সট দেখো দমদম জ্বর মানে হচ্ছে কালা জ্বর, এই দমদম জ্বরটা কোন আদ্যপ্রাণীর বা প্রোটোজোয়ার আক্রমণে হয়? সেটা হচ্ছে লিসম্যানিয়া। প্রোটোজোয়া বা আদ্যপ্রাণীর নাম হচ্ছে লিসম্যানিয়া। 2টি আগাছানাশক রাসায়নিক পদার্থের নাম, একটি হচ্ছে পিক্লোরাম আর 2 নম্বর লিখবে 2,4-D। এরপর দেখো 4 দাগের প্রশ্ন সলভ করে নেব। বলা হচ্ছে হিমমিশ্র কি আর হিমমিশ্রের একটি ব্যবহার লেখো। দেখো তোমরা হিমমিশ্রটা টেক্সট বুক থেকেও লিখতে পারো বা দেখো রেফারেন্স বুকের মধ্যে খুব সুন্দর করে দেওয়া হয়েছে। হিমমিশ্রের সংজ্ঞায় লিখবে যে একাধিক পদার্থের উপযুক্ত মিশ্রণ ঘটিয়ে মিশ্রণ উপাদানগুলি অপেক্ষা মানে যেগুলো দিয়ে মিশ্রণটা তৈরি করা হচ্ছে তার থেকে অনেক নিম্ন উষ্ণতা মানে কম উষ্ণতা সৃষ্টি করা সম্ভব। এই জাতীয় মিশ্রণগুলিকে সাধারণভাবে হিমমিশ্র বা ফ্রিজিং মিক্সচার বলা হয়। যেমন দেখো বরফ চূর্ণ আর খাদ্য লবণ, 3 ভাগ বরফ চূর্ণ আর 1 ভাগ খাদ্য লবণ ওজন অনুপাতে মিশিয়ে হিমমিশ্র তৈরি করা হয়, যার উষ্ণতা দেখো অনেক কম। কত? সেটা হচ্ছে দেখো -23°C। এরপরে 5 দাগের প্রশ্নগুলো সলভ করব। প্রথম প্রশ্ন, জারণের সময় জারক দ্রব্য নিজে বিজারিত হয় এবং বিজারণের সময় বিজারক দ্রব্য নিজে জারিত হয়। উপযুক্ত উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। দেখো এটা তোমাদের টেক্সট বুকেই পেয়ে যাবে। 107 পাতায় দেখো 107 পাতা এবং 108 পাতা, দুটো পাতাতেই দেখো অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে, তার থেকে যে কোনো একটি উদাহরণ দেবে। লিখবে জারণের সময় জারক দ্রব্য নিজে বিজারিত হয় এবং বিজারণের সময় বিজারক দ্রব্য নিজে জারিত হয়। নিয়ে চাইলে এরকম একটা ছক তোমরা করে দেখাতে পারো যে জারক দ্রব্য কি হচ্ছে? বিজারণ হচ্ছে, নিজের অন্যকে জারিত করছে, দেখো বিজারক দ্রব্যকে জারিত করছে কিন্তু নিজের বিজারণ হয়, আর বিজারক দ্রব্য অন্যকে বিজারিত করে অথচ নিজের জারণ হয়। নিয়ে একটা উদাহরণ তোমরা দেবে যে উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইডের উপর হাইড্রোজেন গ্যাস পাঠালে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে, কিউপ্রিক অক্সাইড মানে CuO বিজারিত হয়ে লালচে বাদামি ধাতব কপারে পরিণত হয়। যেহেতু কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, অক্সিজেন বেরিয়ে যাওয়া মানে হচ্ছে বিজারণ। এবং হাইড্রোজেন জারিত হয়ে, দেখো হাইড্রোজেন জারিত হয়েছে মানে এর সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, নিয়ে জল উৎপন্ন করেছে। তাহলে কিউপ্রিক অক্সাইড এটা কি করছে? হাইড্রোজেনটাকে হাইড্রোজেনটাকে জারিত করছে। তাহলে কিউপ্রিক অক্সাইড অন্যকে জারিত করছে কিন্তু নিজে বিজারিত হচ্ছে কপারে, তার জন্য এটা হচ্ছে জারক। আর বিজারক মানে যারা অন্যকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয়। তাহলে হাইড্রোজেন অন্যকে বিজারিত করছে, কিউপ্রিক অক্সাইডকে কপার বিজারিত করছে অথচ নিজে জারিত হচ্ছে জলে। তাহলে এরকম ভাবে তোমরা এতটা পর্যন্ত তোমরা আনসারটি লিখবে। এরপরে তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝায়? তড়িৎ বিশ্লেষণের নীতিটি লেখো। দেখো রায়মার্টিনের ক্ষেত্রে 238 পেজে এখানে রয়েছে। লিখবে দেখো যে প্রক্রিয়ায় গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ে পদার্থটির রাসায়নিক পরিবর্তন ঘটে ও নতুন পদার্থ উৎপন্ন হয়, সেই পদ্ধতিকে বা সেই প্রক্রিয়াটিকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস। নীতিটা কি? দেখো গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে পদার্থটি বিশ্লিষ্ট হয়ে যায় বা বিশ্লেষিত হয়ে যায়, নিয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে। উৎপন্ন ক্যাটায়নগুলি কোন দিকে যায়? ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয় মানে ক্যাথোডে যায়
এবং ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে সেখানে কি হচ্ছে, বিজারণ হয়। ক্যাথোডে কিন্তু বিজারণ হয়, কেমন, গ্রহণ করে নিস্তড়িত পরমাণুতে পরিণত হয়। আর অন্যদিকে অ্যানায়নগুলি অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে অর্থাৎ তুমি চাইলে ব্র্যাকেটে লিখতে পারো জারণ, জারণ ঘটে। তাহলে ইলেকট্রন ত্যাগ করে নিস্তড়িত পরমাণু বা মূলকে পরিণত হয়। তাহলে এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের নীতি। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, বজ্র নিরোধক কিভাবে বজ্রপাত থেকে বাড়ি ও বাড়ির মধ্যেকার বৈদ্যুতিক সরঞ্জামকে রক্ষা করে তা সংক্ষেপে আলোচনা করো। আমি টেক্সটবুক থেকে প্রথমে দেখাবো। টেক্সটবুক থেকে যদি লিখতে চাও তাহলে কোথা থেকে তোমরা লিখবে, দেখো টেক্সটবুকের মধ্যে পেজ নাম্বার হচ্ছে 167। তাহলে এক্ষেত্রে তোমরা এখান থেকে এরকম লাইনটা লিখবে, পাশের ছবিটা দেখো, এটা দরকার নেই, নিয়ে এখান থেকে শুরু করে এতটা, মানে পুরোটাই লিখবে, শুধুমাত্র এই লাইনটা লেখা দরকার নেই। এখানে সহজ করে দেওয়া হয়েছে, কিন্তু খুব ভালো ব্যাখ্যা তোমরা পেয়ে যাবে রায়মার্টিনের মধ্যে। রায়মার্টিনের ক্ষেত্রে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো পেজ নাম্বার হচ্ছে 323। এখানে বজ্র নিরোধক কিভাবে কাজ করে সেটা খুব ভালোভাবে এক্সপ্লেন করা হয়েছে। দেখো তড়িতাহিত মেঘ মানে চার্জ যখন হয়ে যায় মেঘটা, তখন বাড়ির উপর যখন মেঘটা আসে তখন মেঘের নিম্নাংশ, মানে একটা যদি পুরো মেঘ হয় তাহলে মেঘের মধ্যে নিচেকার অংশটাতে কি হচ্ছে, উচ্চ আধান ঘনত্ব সম্পন্ন ঋণাত্মক আধান বজ্র নিরোধকের সূচিমুখে ধনাত্মক এবং দূরবর্তী অর্থাৎ নিম্ন প্রান্তে ঋণাত্মক আধান আবিষ্ট করে। তাহলে মেঘের উপরে যখন আসছে তখন মেঘের নিম্নাংশে থাকা উচ্চ আধান ঘনত্ব সম্পন্ন ঋণাত্মক আধান, তাই না, এর মধ্যে নিচের দিকে মেঘে কি থাকে, ঋণাত্মক আধান থাকে, যেটা কিনা কি করছে, সেটা বজ্র নিরোধক থাকছে। বজ্র নিরোধকের যেটা সূচিমুখে এইখানে পজিটিভ প্রান্ত সৃষ্টি করছে, কেমন, আর দূরবর্তী বা নিম্ন প্রান্তে বজ্র নিরোধকের নিম্ন প্রান্তে নেগেটিভ প্রান্ত সৃষ্টি করছে, যা দ্রুত তামার দণ্ড দ্বারা পরিবাহিত হয়ে মাটিতে কিন্তু চলে যায়। সূচিমুখে আবিষ্ট ধনাত্মক আধান, মানে এটা আবেশ হয়েছে ঋণাত্মক আধান, মেঘের ঋণাত্মক আধান কি করেছে, এই বজ্র নিরোধকে যেটা কাছাকাছি প্রান্ত সেখানে বিপরীত আধান সৃষ্টি করে। তোমরা জানো তড়িৎ আবেশের ফলে কাছাকাছি প্রান্তে বিপরীত মেরু আর দূরের প্রান্তে সমমেরু সৃষ্টি হয়। দূরের প্রান্তে দেখো নেগেটিভ মেরু সৃষ্টি হয়েছে, তাই না। এবার এক্ষেত্রে কি হচ্ছে, যে সূচিমুখে আবিষ্ট ধনাত্মক আধানের প্রবল বিকর্ষণের ফলে এবং মেঘের বিপরীত আধান দ্বারা আকৃষ্ট হওয়ার কারণে বায়ুতে উপস্থিত ধনাত্মক আয়নগুলি দ্রুত বেগে মেঘের দিকে কিন্তু তখন ছুটে চলে আসে বা ধাবিত হতে থাকে। সূচিমুখের সংস্পর্শে আসা বায়ুর অণুগুলিও সূচিমুখের ঋণাত্মক আধান দ্বারা আহিত হয় এবং সূচিমুখ দ্বারা তীব্র বেগে এটাও কিন্তু বিকশিত হয়ে মেঘের দিকে ছুটে যায়। এবার দুটো ঘটনা ঘটছে, দেখো এই দুটো ঘটনার ফলাফল হিসাবে তীক্ষ্ণাগ্র শলাকাগুলি থেকে উচ্চ ধনাত্মক আধানে আহিত বায়ুর অণুর স্রোত বা তড়িৎ বার্তা ঊর্ধ্বাকাশে থাকা আহিত মেঘের দিকে উচ্চ বেগ সহ কিন্তু এগিয়ে যায় বা অগ্রসর হয়। আহিত বায়ুর অণু এবং আয়নগুলির গতিপথে অবস্থিত বায়ুর অণুগুলির সঙ্গে সংঘাতে আরো ধনাত্মক আয়ন সৃষ্টি করে, যেগুলিও মেঘের দ্রুত মেঘের দিকে ছুটে যায় এবং মেঘের যেটা নিচের দিকের অংশ মানে ঋণাত্মক আধানকে আংশিক প্রশমিত করে বজ্রপাত ঘটার সম্ভাবনা প্রতিহত করে দেয়। যদি এটা লিখতে পারো তাহলে খুব ভালো হয়, আর যদি জটিল মনে হয় তাহলে তোমরা টেক্সটবুক থেকে যে জায়গাটা দেখিয়ে দিলাম সেই আনসারটি লিখবে। এরপর দেখো আমাদের আজকে সেটের শেষ প্রশ্ন, চায়ের গুণাগুণ সংক্ষেপে আলোচনা করো। এটা তোমাদের টেক্সটবুকে তোমরা পেয়ে যাবে। চায়ের গুণাগুণ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দেখো দেওয়া হয়েছে চায়ের গুণাগুণ পয়েন্টের আকারে তোমাদের টেক্সটবুকের মধ্যে। দেখো চায়ের মধ্যে ক্যাফিন থাকে যেটা উদ্দীপনা যোগায়, ফ্ল্যাভোনয়েড, ট্যানিন, উদ্বায়ী তেল থাকে, ভিটামিন বি কমপ্লেক্স থাকে যেগুলো স্বাস্থ্যের জন্য ভালো। চায়ের মধ্যে পলিফেনল থাকে যেটা রক্তের মধ্যে কোলেস্টেরলের মাত্রাটাকে কমাতে সাহায্য করে। প্যান্টোথেনিক অ্যাসিড থাকে, এছাড়া দেখো ক্যাফিন, থিওফাইলিন এগুলো থাকে যেগুলো স্নায়ুকে উদ্দীপিত করে আর হৃৎপিণ্ডকে ভালো রাখে। এছাড়া ফ্লুরাইড থাকে যেটা দাঁতের ক্ষয় রোধ করে। তাহলে এরকম ভাবে তোমরা পয়েন্টগুলো লিখবে। দেখো এখানে তোমাদের 3 নম্বর দিয়েছে, 3 নম্বরের জন্য মিনিমাম চেষ্টা করবে 4 থেকে 5টি পয়েন্ট লেখার, কেমন, পেজ নাম্বার 217। তাহলে দেখো আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রশ্নবিচিত্রা থেকে 7 নম্বর স্কুল অর্থাৎ হলদিবাড়ি হাই স্কুল এইচএস এর যে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল সেটা আমরা সলভ করে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো ক্লাসগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেল প্লেলিস্ট অপশনে যাবে, সেখানে তোমাদের প্রশ্নবিচিত্রার জন্য ক্লাস 8 এর আলাদা প্লেলিস্ট আমরা ক্রিয়েট করে দিয়েছি। সেই প্লেলিস্ট থেকে তোমরা প্রশ্নবিচিত্রা থেকে যে সমস্ত পরিবেশ ও বিজ্ঞানের ক্লাস
গণিতের ক্লাস এবং হিস্ট্রির ক্লাসগুলো হয়ে গেছে, সেগুলো তোমরা দেখে নিও। এবং বাকি সাবজেক্টের ক্লাসগুলো কিন্তু খুব শীঘ্রই আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে, সেগুলো দেখার জন্য তোমরা এখন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।